আমরা জানি কোপা আমেরিকা এবং কোপার প্রস্তুতি হিসেবে দুইটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি 29 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। প্রীতি ম্যাচ শেষে স্কোয়াডের ব্যাপ্তি 26-এ নেমে যাবে, এটাও আমরা জানি। চলুন আমরা আজকে এই ঘোষিত স্কোয়াডের আদ্যোপান্ত নিয়ে আলোচনা করি। সো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, পাশাপাশি কমেন্ট করে জানিয়ে যাবেন স্কোয়াডটি কেমন হয়েছে, যাদেরকে এক্সপেক্ট করেছেন তারা সবাই কি রয়েছে স্কোয়াডে, কিংবা এর বাইরে অন্য কাউকে কি ইনক্লুশন করা যেত কিনা, অথবা পাওলো দিবালাকে কি ইনক্লুড করা উচিত ছিল কিনা। শুরুতে দেখি গোলকিপিং পজিশনে কারা রয়েছে। আয়াক্সের জেরোনিমো রুলি, রিভার প্লেটের ফ্রাঙ্কো আরমানি এবং পেনাল্টি স্পেশালিস্ট খেপাটে এমিলিয়ানো মার্টিনেজ। মেসি ব্যতীত অন্য যে খেলোয়াড়টিকে নিয়ে দল কিংবা ফ্যানদের মধ্যে কোনো কনফিউশন থাকার কথা না, সেটা হলো এমিলিয়ানো মার্টিনেজ। অবিশ্বাস্য এক ক্লাব মৌসুম পার করেছেন ইস্পাত কঠিন মেন্টালিটির এই ডিবু মার্টিনেজ। কিন্তু বাকি দুইজন যদি কখনো কোনো একটি মুহূর্তে প্রয়োজন পড়ে, তবে তারা কি দিতে পারবে কোচের আস্থার প্রতিদান? তবে সদ্যই ইউরোপা লিগ জেতা ওয়ান মুসো কি অন্য দুজনের সে ফার বেটার ছিল না? আপাতত সেটা থাক, এটা লিওনেল স্কালোনির কাছে যাকে ভালো মনে হয়েছে তাকে সে রেখেছেন। আমরা বরং ডিফেন্স থেকে ঘুরে আসি। ডিফেন্স লাইনের প্রথমে ফুলব্যাকদের নিয়ে আলোচনা করা যাক। রাইট ব্যাক হিসেবে সুযোগ পেয়েছেন গঞ্জালো মন্টিয়েল এবং নাহুয়েল মলিনা। রাইট ব্যাকে মলিনার ব্যাকআপ মন্টিয়েল, সেটা আমরা স্কোয়াড দেখে বোঝা যাচ্ছে, এবং কোচও হয়তো এই মানসিকতা থেকে তাকে রেখেছে। কিন্তু অফ ফর্মের মন্টিয়েল কতটা প্রস্তুত মলিনার ব্যাকআপ হিসেবে খেলার জন্য? যেহেতু অ্যানাদার কোনো অপশনও নেই, দ্যাটস ওয়াই এটাই হয়তো সলিউশন। অন্যদিকে লেফট ব্যাক হিসেবে স্কালোনি দলে রেখেছেন নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনিয়া এবং তরুণ ভ্যালেন্টিন বার্কোকে। যেহেতু আকুনিয়া দীর্ঘদিন যাবৎ অফ ফর্মে, দ্যাটস ওয়াই তাগলিয়াফিকোকে হয়তো একাদশে রাখার ব্যাপারে বেশি প্রেফার করবে স্কালোনি। তবে স্কালোনির হাতে যেহেতু ব্রাইটনের ভ্যালেন্টিন বার্কো রয়েছে, তাকেও হয়তো সুযোগ দিবে। অন্যদিকে আমরা যদি সেন্টার ব্যাক পজিশন দেখি, সেখানে সুযোগ পেয়েছেন প্রথমবারের মতো বড় বড় টুর্নামেন্টের জন্য লিওনার্দো বালের্দি, রয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান ফেজাল্লা, লুকাস মার্টিনেজ কোয়ার্টা, নিকোলাস ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্টিনেজ। দীর্ঘদিন পরে ইনজুরি থেকে ব্যাক করেছে লিসান্দ্রো মার্টিনেজ। সে স্কোয়াডে থাকলেও একাদশে থাকা নিয়ে সন্দেহ রয়েছে। এক পাশে টটেনহামের কুটি রোমেরো কনফার্ম, এবং তার সঙ্গী নিয়েও হয়তো খুব বেশি ভাববেন না লিওনেল স্কালোনি। সেখানে অভিজ্ঞ ওতামেন্দি স্টার্ট করবে বা করারও কথা। তবে কুটি রোমেরোর সাথে ইফেক্টিভ একজন সেন্টার ব্যাক জুটির অভাব আর্জেন্টিনাকে ভোগাবে নিঃসন্দেহে। এখানে হতে পারতো লিসান্দ্রো মার্টিনেজ একটা অপশন, কিন্তু এফসি বোর্নমাউথে খেলা মার্কোস সেনেসি যদি স্কোয়াডের সুযোগ পেত, কিংবা স্কোয়াডের সুযোগ পেয়ে থাকলে একাদশে হয়তো ফাইট করতে পারতো। সে যাই হোক, আমরা বরং মিডফিল্ডটা দেখে আসি। লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি ফল, এজিকুয়েল ফেলাসিওস, এনজো ফার্নান্দেজ, লো সেলসো, ভ্যালেন্টিন কার্বোনি এবং গিদো রদ্রিগেজ। আমরা গত এপিসোডে আর্জেন্টাইন মিডফিল্ড নিয়ে আলোচনা করেছিলাম। কার্ডে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলেও যদি মিস করে থাকেন তাহলে দেখে আসতে পারেন। আমরা জানি একজাক প্রতিভাবান এবং পরীক্ষিত মিডফিল্ডে সরাসরি রয়েছে এই দলটাতে। সুতরাং আর্জেন্টিনার মিডফিল্ডে কে কে একাদশে থাকবে কিংবা কে কে ম্যাচ স্টার্ট করবে, এটা একটা টাফ কোশ্চেন। যে কোনো সেট আপে চাইলে যে কাউকে খেলানো যায়, তবে মিডফিল্ডারদের ফর্মের পাশাপাশি কে উপরে ভালো কে নিচে ভালো সেটা ঠিক করা লাগবে আগে। ম্যাকঅ্যালিস্টার যেমন লিভারপুলের সিজনের শুরুতে সিডিএম হিসেবে ডিসেন্ট খেলেছেন, বাট অ্যাডভান্স রোলে সিজনের সেরা ফর্মে ছিল তিনি। ম্যাকঅ্যালিস্টার তাই এখন উপরে ভালো। অন্যদিকে এনজো সেলসিতে অ্যাডভান্সড পজিশনে কিছুটা শেকি মনে হয়েছে, তাই এখন এনজোকে নিচে খেলানো বেটার অপশন। আবার নিচে এস রোমাতে লিয়ান্দ্রো পারেদেস বেশ ভালো খেলেছে। পারেদেস নামার পর কোস্টারিকা ম্যাচে নিচ থেকে বল ডিস্ট্রিবিউশনও ভালো ছিল। তবে এই ক্রিয়েটিভ আর্জেন্টিনার মিডফিল্ড সেট আপে সবচেয়ে ইম্পর্টেন্ট রদ্রিগো ডি ফল, কারণ তার এনার্জি লেভেল। সে হয়তো অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার কিংবা এনজো ফার্নান্দেজের মতো ক্রিয়েটিভ না, কিন্তু তার এনার্জি লেভেলটা খুবই হাই। ডিফল কাইন্ড অফ বার্সা স্পেনে যাবে, যার ওয়ার্ক রেটে বাকি ক্রিয়েটিভ মিডফিল্ডারদের জন্য সুবিধা হয়ে যেত। ডিফলের মতো ওয়ার্ক রেট দিতে পারে লেভারকুজেনের এজিকুয়েল ফেলাসিওস হতে পারে স্কালোনির দলের মিডফিল্ডের অন্যতম তুরুপের তাস। অবিশ্বাস্য মৌসুম কাটানো বায়ার লেভারকুজেনের মাঝমাঠের অন্যতম কারিগর ছিলেন ফেলাসিওস। এ ফাঁকে আমরা বরং ঘুরে আসি ফরওয়ার্ড লাইন থেকে। এখানে রয়েছেন যথারীতি লিওনেল মেসি, আনহেল ডিমারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া, আলেহান্দ্রো গার্নাসো, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ এবং ইউলিয়ান আলভারেজ।
ফরওয়ার্ড লাইনে সুযোগ পাওয়া লিওনেল মেসি কিংবা ডি মারিয়াকে নিয়ে আমরা আপাতত কিছু বলবো না বা তাদের নিয়ে কিছু বলারও নেই। আমরা বরং বাকিদের নিয়ে আলোচনাটা কন্টিনিউ করি। এবং সঙ্গত কারণে আমরা প্রথমেই লাউতারো এবং আলভারেজকে নিয়েই আলোচনাটা শুরু করি। আমরা জানি লাস্ট ফিফা উইন্ডোতে লাউতারো আর্জেন্টিনা জার্সিতে গোল ফেলেও আলভারেজ এখনও গোললেস রয়েছে সেই বিশ্বকাপের পর থেকেই। তবে দুজনেই ক্লাবের হয়ে রয়েছেন সেরা ছন্দে। তাই এই দুজনের প্লেয়িং স্টাইল বুঝে এদেরকে ইউজ করতে পারাটা খুবই জরুরি। বিশ্বকাপে আলভারেজ 4টি গোল করলেও সে কিন্তু ম্যাক্সিমাম টাইম মেসি, ডি মারিয়া এবং অন্যান্য টিমমেটদের লেট রানের জন্য স্পেস ক্রিয়েট করে দিত। তার রানে অপোনেন্ট ডিফেন্ডাররা বিভ্রান্ত হতো। এই কাজগুলা লাউতারো 2-3 বছর আগে করতো, এখন করে না। সো এই দুজনকে সেট করতে হবে ডিফারেন্ট সেট আপে। যখন আর্জেন্টিনা একটু ডিরেক্ট ফুটবল খেলবে তখন লাউতারো মার্টিনেজ বেটার অপশন, পাশে গান্নাসও থাকতে পারে। আর যখন ফাসিং খেলবে এবং মেসি থাকবে মেইন স্কোরার, তখন আলভারেজ। মার্চের ইন্টারন্যাশনাল ব্রেকে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে গান্নাসোকে এল সালভাদর ম্যাচের মতো অতটা ইমপ্রেসিভ লাগে নাই। সেটার একটা কারণ হতে পারে ডিফেন্সিভ মাইন্ডেড তাগলিয়াফিকো ছিল তার সাইডের ফুলব্যাক। অন্যদিকে এল সালভাদর ম্যাচে একাদশে ছিল অফেন্সিভ মাইন্ডেড তরুণ বার্কো। ও গান্নাসোর সেরাটা আনতে হলে লেফট সাইডে একই সাথে বার্কোকে খেলানো বেটার আইডিয়া হতে পারে। তবে বাকি যে দুইজন সুযোগ পেয়েছে নিকোলাস গঞ্জালেস কিংবা আনহেল কোরিয়া, এদের চেয়ে ফার বেটার ছিল পাওলো দিবালা। কিন্তু ব্যাড লাক সে চান্স পায় নাই, হয়তোবা লিওনেল স্কালোনির বিবেচনায় তাকে রাখে নাই। যাই হোক, কেমন হলো স্কোয়াডটা তা কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।